লাস্ট ক্লাসে আমরা মূলত আমরা রিক্যাপ শুরু করছি। সো রিক্যাপটা মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা সো ফার যা যা পড়ে আসছি সারাটা কোর্স জুড়ে, সেই কোর্সের যে উল্লেখযোগ্য অংশগুলো যেগুলো আসলে আমাদের কেস স্টাডি বা আমাদের যে বিজনেস প্রেজেন্টেশন যেটা দ্যাট ইজ স্কেডিউলড অন রবিবার এবং সোমবার, সেখানে যেহেতু কাজে লাগবে সেই কারণে আমরা সেই পুরানো কনসেপ্টগুলো আমরা একটু ঝালাই করতেছি। ছোট ছোট কিছু নতুন জিনিস আছে, বাট মোস্টলি হচ্ছে রিক্যাপ অফ দ্য টোটাল কোর্স। তো আজকে আমি চেষ্টা করব যদি সময় পাই সেক্ষেত্রে লেকচার 22 এবং 23 দুইটাই একসাথে করা। সো মূলত আজকে হচ্ছে আমাদের লেকচারের লাস্ট ক্লাস। এরপর এখনো লেকচার নাই। আগামী রবিবার এবং সোমবার আমাদের হচ্ছে দুইটা প্রেজেন্টেশন হবে, দ্যাট ইজ খুবই ইম্পর্টেন্ট পোর্শন অফ দ্য টোটাল কোর্স, এবং তারপরে তো আমরা ফাইনালের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করব। সো এখন আমরা যে ফিনান্সিয়াল প্রজেকশন নিয়ে আমরা কাজ করি, তো ফিনান্সিয়াল প্রজেকশনের মানে ঘটনাটা কি? ফিনান্সিয়াল প্রজেকশন আছে আসলে আমাদেরকে কি করে, আমাদের বিজনেসটা কেমন যাবে, আমরা কত বছর পরে কত টাকা কামাইতে পারবো, আমাদের খরচ টরচ বাদ দিয়ে কত টাকা প্রফিট থাকবে, এই যে জিনিসগুলা, এইটাই বেসিক্যালি ফিনান্সিয়াল প্রজেকশনের মোস্ট ইম্পর্টেন্ট অংশ। মেইন অবজেক্টিভটা হচ্ছে এটা যে আমি 2 বছর পরে কত টাকা প্রফিট করব, 3 বছর পরে কত টাকা প্রফিট করব, এই যে এই জিনিসগুলা একটা ধারণা নেওয়ার চেষ্টা করা, একটা রিয়েলিস্টিক ধারণা নেওয়ার চেষ্টা করা। এইটা যখন আমরা ঠিকঠাক মতন করতে পারি, বেসিক্যালি আমরা আমাদের কাজের উৎসাহটা থাকে, আমরা বিজনেসের ভায়াবিলিটি, আমরা ইনভেস্টর রেডিনেস, এই জিনিসগুলো আমরা এনশিওর করতে পারি। আমরা যখন টেক প্ল্যান করি যে আমি কিভাবে আমার টেক প্ল্যাটফর্মটাকে নিয়ে সামনে আগাবো, কোন কোন নতুন ফিচার নিয়ে আসব, কিভাবে আমার প্রোডাক্টটাকে আরো আপগ্রেড করব, এই যে এই চিন্তা ভাবনাটা কিন্তু কি করে আমাদেরকে মানে প্রপার প্ল্যানিং করা, কিভাবে আমার প্রোডাক্টটাকে আরো বড় করব, এই যে চিন্তা ভাবনাগুলো, কোন কোন ফিচারগুলো নিয়ে আসবো, এটাকে আমাদের আসলে স্ট্রাকচারড ওয়েতে চিন্তা করতে সাহায্য করে। এবং এক্সিট স্ট্র্যাটেজিটা হচ্ছে মূলত যেটা হয় যে আমার ব্যবসাতে যারা ইনভেস্ট করছেন ওনারা তো আসলে একটা লাভ চাচ্ছে। এখন লাভ দুই ভাবে করা যায়। এক হচ্ছে যে ওনারা আমার সাথে থাকলেন, আমি বছর শেষে যে ডিভিডেন্ড দিলাম সেই ডিভিডেন্ড ওনারা পাইতে থাকলেন, সেটা এক ধরনের লাভের মুখ ওনারা দেখবেন ইভেন্চুয়ালি। আর আরেক ধরনের লাভ হইতে পারে, উনি যে শেয়ারটা কিনছেন সেই শেয়ারটা উনি যদি বিক্রি করে দেন, সেই ক্ষেত্রে সেটা হয় একটা এক্সিট, যে উনি আসলে ব্যবসা থেকে উনি বের হয়ে গেলেন। আমি যখন ডিভিডেন্ড দিয়ে আমি লাভ করতেছি তখন কিন্তু আমি ব্যবসা থেকে বেরোচ্ছি না, সো দিস ইজ নট অ্যান এক্সিট। কিন্তু আমি যখন শেয়ার বিক্রি করে বের হয়ে যাচ্ছি তখন কিন্তু এটাকে এক্সিট বলে। সো আমি আমার ইনভেস্টর যারা আছেন, আমি এজ এন এন্টারপ্রেনার, এটাও কিন্তু আমার দেখতে হবে যে আমার ইনভেস্টর যারা আমাকে আমার দুঃসময় আমাকে সাহায্য করছে, তারা যেন একটা ভালো লাভ নিয়ে বের হইতে পারে। তো এন্টারপ্রেনার এই চিন্তাটাও করে যে সে তার ইনভেস্টরদেরকে একটা ভালো এক্সিটের ব্যবস্থা করে দিবে। সো টুগেদার দে ফর্ম দ্য কনফিডেন্স ট্রায়াঙ্গেল ফর ইনভেস্টরস। এখন এই তিনটাকে নিয়ে একসাথে ফিনান্সিয়াল প্রজেকশন, টেক প্ল্যান এবং এক্সিট স্ট্র্যাটেজি, এই তিনটা নিয়ে বলা হচ্ছে কনফিডেন্স ট্রায়াঙ্গেল। যে এই তিনটা যদি একটা ক্লিয়ার কাট পিকচার আমার চোখের সামনে থাকে তাহলে ইনভেস্টররা খুব কনফিডেন্টলি এই প্রতিষ্ঠানে তারা ইনভেস্ট করতে পারে। সো তিনটা জিনিস, একটা হচ্ছে ফিনান্সিয়াল প্রজেকশন, একটা হচ্ছে টেক প্ল্যান এবং একটা হচ্ছে এক্সিট স্ট্র্যাটেজি। এখন ফিনান্সিয়াল প্রজেকশন জিনিসটা কি? ফোরকাস্টিং অফ রেভিনিউ, কস্ট এবং প্রফিটেবিলিটি ওভার 3 to 5 ইয়ার্স। যে আমি যে বলতেছি যে কোম্পানি ভালো করবে এভরিথিং, আসলে কত টাকার ভালো করবে, কত টাকার দিকে তাকায়, সেটা কি কারো কাছে 10 লাখ টাকা প্রফিট অনেক, কারো কাছে 1 কোটি টাকা প্রফিট অনেক, কারো কাছে মেবি ইভেন 100 কোটি টাকা প্রফিটও নট সাফিসিয়েন্ট ইনাফ। এখন আমি কত টাকা প্রফিটের কথা বলতেছি সেটা কিন্তু বোঝাটা খুব জরুরি। সো
ফিনান্সিয়াল প্রজেকশন কি করে? রিপ্রেজেন্টস ইওর গ্রোথ ভিশন ইন নাম্বারস, investors use it to evaluate scalability, efficiency and payback. আমরা কিন্তু পেব্যাক পিরিয়ড সম্পর্কে আমরা পড়ালেখা করছি। আমরা স্কেলেবিলিটি বলতে কি বোঝায়, যে বেসিক্যালি একটা কোম্পানি, একটা ব্যবসা কত তাড়াতাড়ি বড় হইতে পারবে। একটা সার্টেন পয়েন্টে পৌঁছানোর পরে ব্যবসাটা খুব তাড়াতাড়ি বড় হওয়ার যে ক্যাপাবিলিটি, তাকে বলা হচ্ছে স্কেলেবিলিটি এবং এফিসিয়েন্সি। এই যে ফিনান্সিয়াল প্রজেকশন দিয়ে কিন্তু বেসিক্যালি এই জিনিসগুলো সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এখন একটা স্টার্টআপ ফিনান্সিয়ালের কি কম্পোনেন্ট গুলা কি, আমরা কিন্তু অলরেডি এটা নিয়ে আমরা ডিসকাস করছি। আমরা যে প্রফিট এন্ড লস স্টেটমেন্ট বা ইনকাম স্টেটমেন্ট, এখানে কিন্তু এই জিনিসগুলো অলরেডি পড়ছি, যে রেভিনিউ ফোরকাস্ট, যে আগামী 3 থেকে 5 বছরে কত টাকা রেভিনিউ কামাবে, এই রেভিনিউ আনার জন্য আমাকে কত টাকার কস্ট ইনকার করতে হবে, কতজনকে রিক্রুট করতে হবে, আমার ফিক্সড কস্ট কত, ভেরিয়েবল কস্ট কত, এই জিনিসগুলো কিন্তু আমাকে বুঝতে হবে। সো ভেরিয়েবল কস্টটা কি যেন ছিল, খেয়াল আছে? আমরা ডিসকাস করছিলাম ফিক্সড কস্ট কি জিনিস আর ভেরিয়েবল কস্ট কি জিনিস। স্যার ভেরিয়েবল কস্ট হচ্ছে যে ইউনিট পার ইউনিটে যেই কস্ট আছে, পার ইউনিটের কস্ট। ভেরি গুড, ভেরি গুড। আর ফিক্সড কস্ট হচ্ছে আমার প্রোডাকশনের সাথে কোনো সম্পর্ক নাই, আমি যে ফিক্সড যে স্যালারি দেই, বাড়ি ভাড়া দেই, সেই জিনিসগুলো কিন্তু দিস আর ফিক্সড কস্ট। দেন আসছে হচ্ছে গ্রস মার্জিন, যে রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ গেলে যে টাকা থাকে সেটা হচ্ছে আমার গ্রস মার্জিন। যে আমি গ্রস প্রফিট কত করলাম, সেখান থেকে অপারেটিং এক্সপেন্সেস অর্থাৎ স্যালারিজ, মার্কেটিং যদি আমি বাদ দিই, তাহলে আমি পাই হচ্ছে নেট প্রফিট। নেট প্রফিট আফটার ট্যাক্স এবং ফিনান্স কস্ট। তো এইগুলা হচ্ছে কিন্তু বেসিক্যালি একটা স্টার্টআপ ফিনান্সিয়ালস এর কি কম্পোনেন্ট। সোজা কথা, আমি যদি একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করি, ইনকাম স্টেটমেন্টের প্রতিটা কি বলবো, প্রতিটা খাতই হচ্ছে এক একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। তো এখন রেভিনিউ মডেলে আমরা রেভিনিউ মডেল, তারপর আসি হচ্ছে আমরা রেভিনিউ মডেল। রেভিনিউ মডেল হচ্ছে মূলত আমরা কিভাবে টাকা কামাবো সেই জিনিসটা আমাদের চোখের সামনে ক্লিয়ার কাট তুলে ধরতে হবে। সে এখন আমরা ডিসকাস করছিলাম যে আগোরা কিভাবে টাকা কামায়, বলেন তো? আগোরা রেভিনিউ মডেল কি? কাস্টমার বেস স্যার। কাস্টমার বেস তো সবারই আছে, সে টাকা কামায় কিভাবে? স্যার এটা আমিও বেশ কয়েকদিন ভাবছি, কারণ আমার এখানে বাসার কাছে যে আগোরা আছে ওখান থেকে আমি কিনলে আরো ডিসকাউন্ট পাই, ওরা এক্সট্রা ভ্যাটও রাখে না। তাহলে একই জিনিসের দাম যেটা মুদি দোকানে একটা, ওরা আরো কম রাখতেছে, তাইলে কিভাবে ওরা প্রফিট করে? ওরা বাল্কে কিনে রাখে, অনেক অ্যামাউন্টে কিনে, তো ওখানে ডিসকাউন্ট পায়। কত টাকা কমিয়ে বা কিনতে পারে, তাই না? ওর একটা দোকান চালানোর খরচ আছে না, ওর যে এমপ্লয়ি রাখতেছেন, এভরিথিং। আসলে মজার জিনিস হচ্ছে আগোরা সে ইনভেন্টরি বিক্রি করে যত টাকা পায় বা যত প্রফিট পায়, তার চাইতে আরো বেশি প্রফিট করে হচ্ছে সে বিভিন্ন যে তার কিসের ভিতরে যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আছে সেগুলা দিয়ে সে র্যাক স্পেস বিক্রি করে। আপনি যেই প্রোডাক্টটা দেখবেন আই লেভেলে আছে, যে হাতের সামনে যে প্রোডাক্টটা, এটা কোনোটাই কিন্তু এমনি এমনি রাখা না, এরা ওই প্রোডাক্টগুলা ওই র্যাক স্পেস ভাড়া করছে। ওরা ওই র্যাক স্পেসের জন্য ওদেরকে এক্সট্রা টাকা দিতে হয়। আপনি যদি ওই র্যাক স্পেসের টাকাটা না দেন, আপনার প্রোডাক্টটা একদম নিচে নামায় রাখবে বা একদম উপরে দিয়ে দিবে। ওইখানে নিচে নামায় রাখলে আসলে
প্রোডাক্ট সেল ঠিকমতো হয় না। বেস্ট প্রোডাক্ট সেলিং হয় আপনার হাতের, আপনার স্পেশালি আই লেভেলে, আপনার চোখ যেখানে খুব ন্যাচারালি যায় সেইখান থেকেই মানুষ বেশি পিক করে। এটা সায়েন্টিফিক্যালি মানে এরকম স্টোর যারা স্টোর নিয়ে যারা কাজ করে এটা তারা জানে। সো আই লেভেলে যে প্রোডাক্টগুলো প্রত্যেকটা র্যাকের জন্য কিন্তু দাম থাকে। তারপরে এই যে আমরা যে দেখি যে বিভিন্ন আপনার ব্র্যান্ডেড শেলফ থাকে, ওই ব্র্যান্ডেড শেলফ গুলোর জন্যও কিন্তু ওদেরকে টাকা দিতে হয়, বেশ ভালো টাকা দিতে হয়। সো ওদের রেভিনিউ মডেল কিন্তু শুধু আমরা যেটা খালি চোখে দেখি যে সে শুধু জিনিসপত্র বিক্রি করে সে টাকা কামাচ্ছে, আসলে এটা ওদের হ্যাঁ অফকোর্স ওদের প্রাইমারি রেভিনিউ মডেল হয়তো বা এটা, বাট এর বাইরেও আরো অনেকগুলা রেভিনিউ আছে যেই রেভিনিউ গুলা থেকে ওরা হয়তো বা সাস্টেইনেবল। আসলে এই জিনিস বিক্রি করার টাকা দিয়ে ওরা প্রফিট করতে পারে না বা খুব বেশি প্রফিট করতে পারে না। ওরা আসলে প্রফিটটা করে হচ্ছে এই ধরনের যে অক্সিলারি যে রেভিনিউ গুলা সেগুলা থেকে। এখন আপনি যখন ব্যবসা শুরু করবেন আপনারও কিন্তু খুব ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে, পরিষ্কার ধারণা থাকতে হবে যে আমি কিভাবে 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 কোন কোন পন্থায় আমি আসলে টাকা কামাবো। তো এইটাকেই বলে হচ্ছে রেভিনিউ মডেল। তো রেভিনিউ মডেলে বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে। এক নাম্বার হচ্ছে আপনি যদি সাস বিজনেস করে থাকেন আপনি সাবস্ক্রিপশন রেভিনিউ আছে। আপনি যদি ট্রানজাকশন বেস বিজনেস করে থাকেন, যেটা হচ্ছে কথার কথা এই যে এখানে ফুড পান্ডা। সো ফুড পান্ডা কি করতেছে, সে অর্ডার কালেকশন করতেছে, অর্ডার কালেকশন করে সে রেস্টুরেন্টের কাছ থেকে সে রেস্টুরেন্ট ফুড পান্ডাকে কত পার্সেন্ট কমিশন দেয় বলেন তো? 100 টাকার প্রোডাক্ট কিনলে ফুড পান্ডা কত টাকার কমিশন পায়? এনি আইডিয়া? 20-30 টাকা স্যার, কাছাকাছি 35 টাকার মতো, 35%। দ্যাটস হিউজ। হ্যাঁ, সো ফুড পান্ডা সে কমিশন বেস বিজনেস করে। ফ্রিমিয়াম, যে আপনি ফ্রি সার্টেন লেভেল পর্যন্ত ইউজ করতে পারবেন, তারপরে ইউজ করতে গেলে এটা আপনাকে পেইড ভার্সনে যাইতে হবে। দেন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, যে বিভিন্ন সে ফর এক্সাম্পল যে বিভিন্ন আমরা যে পত্রিকার কিসে ঢুকলে বা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে আমরা কি দেখি, অ্যাডভার্টাইজমেন্ট আসে না? সো এই অ্যাডভার্টাইজমেন্ট গুলা থেকে কিন্তু কোম্পানি টাকা পায়। যে ইউটিউব চ্যানেলে ঢুকলাম, ইউটিউব করে মানুষ টাকা কামায় কিভাবে? ইউটিউব করে টাকা কামায় কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট থেকে। যে আপনি যখন ইউটিউব দেখতেছেন তখন ছোট ছোট করে অ্যাডভার্টাইজমেন্ট আসতেছে, এবং ওই যে অ্যাডভার্টাইজমেন্টের যে টাকা ইউটিউব পায় সেইটার একটা অংশ সে কন্টেন্ট ক্রিয়েটরকে দিয়ে দেয়। দেন আসছে হচ্ছে লাইসেন্সিং, যে চার্জ ফর সফটওয়্যার ওর এপিআই অ্যাক্সেস, যে আপনি একটা পার্টিকুলার সফটওয়্যারের লাইসেন্স নিয়ে আপনি লাইসেন্স ইউজার হলেন। সে ফর এক্সাম্পল মাইক্রোসফট কি করে, আমরা যে মাইক্রোসফট অফিস আমরা তো ফ্রি দেখতে দেখতে অভ্যস্ত, যে ল্যাপটপ আসলে কম্পিউটার আসলে তো এটার ভিতরে অফিস থাকবেই। আসলে এটাগুলো তো সব হচ্ছে ক্র্যাকড ভার্সন, সব হচ্ছে পাইরেটেড ভার্সন। আপনি যদি অরিজিনাল কপি কিনতে হয় আপনাকে কিন্তু মোটামুটি $150-200 কিন্তু আপনাকে খরচ করতে হবে। তো এইগুলা হচ্ছে কিন্তু রেভিনিউ মডেলের এক্সাম্পল, যে আমি কিভাবে আমার বিজনেসে টাকা কামাবো। এখন একই বিজনেসে আমার কিন্তু মাল্টিপল রেভিনিউ স্ট্রিম থাকতে পারে, বিভিন্ন জায়গা থেকে আমার টাকা আসতে পারে। হ্যাঁ, সো এইটা আমার ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। এখন 3 বছরের যদি আমি একটা প্রজেকশন টেবিল তৈরি করতে চাই, কি কি আমার অ্যাড করতে হবে? সবচাইতে প্রথমে আমার রেভিনিউ থাকতে হবে, কস্ট অফ গুডস সোল্ড, গ্রস মার্জিন, ওপেক্স, নেট প্রফিট, গ্রোথ, এই জিনিসগুলো থাকতে হবে। অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড ইনকাম স্টেটমেন্টে যেই আইটেমগুলো থাকে, যেই সেগমেন্টগুলো থাকে, প্রত্যেকটা আইটেমই বেসিক্যালি এই 3 ইয়ার প্রজেকশন টেবিলে থাকতে হবে। তার মানে আমি প্রতি বছর কত টাকা রেভিনিউ করতেছি, কত টাকা খরচ হচ্ছে, কত টাকা গ্রস প্রফিট, কত টাকা নেট প্রফিট, এই জিনিসটা কিন্তু আমি দেখে মানে আমার এই প্রজেকশন আমাকে এটা একটা ইন্ডিকেট করবে যে আমি কত টাকা কামাইতে পারি, কত টাকা লাভ করতে পারি, বা কত টাকা লস হবে সেটাও কিন্তু আমি বুঝতে পারি। তো এইটার সাথে আমরা কি করলাম, আমরা ডিফারেন্ট অ্যাজাম্পশন আমরা অ্যাড করব, যে আমার কাস্টমার সংখ্যা তো আর আগের মতন থাকবে না, প্রতিদিন আমি তো আশা করি যে কাস্টমার সাবস্ক্রিপশন বাড়বে। সো এই ক্ষেত্রে যেরকম জাস্ট
ডিসকাশনের জন্য বলা যে আমি পার ইয়ার 10% গ্রোথ ধরে আমি কাজ করব। আবার অন্যদিকে কিন্তু কস্টিংও কিন্তু বেড়ে যাচ্ছে, প্রতি বছর জিনিসের দাম বাড়ে। সো এই যে দাম বাড়া, সেটাও তো আমাকে একটা হিসাবের ভিতরে নিতে হবে যে এই দাম বাড়তেছে, আমার রেভিনিউ বাড়তেছে, এটা করার পরেও আমার আসলে প্রফিট কতটুকু চেঞ্জ আসতেছে, বা এটা কি পজিটিভলি চেঞ্জ আসতেছে না নেগেটিভলি চেঞ্জ আসতেছে, এটা কিন্তু আমাকে ধরতে পারতে হবে। তো এইটাই কিন্তু ফিনান্সিয়াল প্রজেকশন আমাকে হেল্প করে। এখন ইনভেস্টরস ভ্যালু লজিক্যাল এন্ড ডেটা ব্যাকড অ্যাজাম্পশনস। সো ইনভেস্টররা আপনি যখন লজিক্যাল অ্যাজাম্পশন নিয়ে যাবেন, ডেটা ব্যাকড অ্যাজাম্পশন নিয়ে যাবেন, সেটা অবশ্যই আপনার কথায় যত যুক্তি থাকবে ততই কিন্তু আপনার কথাটা তত স্ট্রং হবে। এখন একটা SaaS প্রজেকশনের, SaaS স্টার্টআপের প্রজেকশন যদি আমরা দেখি, যে ইয়ার 1-এ 500 জন ইউজার ছিল, সে 10 টাকা পার ইউজারে প্রতি মাসে সে চার্জ করতো। এইভাবে করে সে 12 মাস চার্জ করলো, সে $60,000 পাইল। ইয়ার 2-তে 500 জন থেকে 2000 ইউজার হইলো, তার রেভিনিউ 2,40,000 হইলো। ইয়ার 3-তে 5000 ইউজার হয়ে গেল, তার রেভিনিউ ইয়ারলি $6 লক্ষ হয়ে গেল। সো তার কস্ট অফ গুডস সোল্ড যদি 25% অফ রেভিনিউ থাকে, তাহলে কি হচ্ছে, তার কস্ট অফ গুডস সোল্ড বেসিক্যালি, তার কস্ট অফ গুডস সোল্ডও কিন্তু বাড়তেছে, বাট তার গ্রস প্রফিটও দিনে দিনে বাড়তেছে। সেইটা আবার একটা অ্যাজাম্পশন থাকতে পারে যে আমার সিওজিএস হচ্ছে 25%। মূলত খাবারের দোকান, যেগুলা খাবারের দোকান এইভাবে হিসাব করে যে আমার কস্ট অফ গুডস সোল্ড আমার সেলস প্রাইসের এত পার্সেন্ট, এইভাবে ধরে সে তার খাবারের প্রাইসটা সে ঠিক করে, এবং এইভাবেই সে আসলে প্রফিটটা ক্যালকুলেট করে। ব্রেক ইভেন অ্যানালিসিস আমরা এর আগে দেখছি, আমাদের অন্য একটা ক্লাসে পড়ছি। সো ব্রেক ইভেন অ্যানালিসিস হচ্ছে সেই পয়েন্টটা যেখানে পৌঁছাইলে আমার লাভ বা লস কিছুই হবে না। সো ব্রেক ইভেন অ্যানালিসিসের ফর্মুলাটা কি? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট, অর্থাৎ গ্রস প্রফিট। হ্যাঁ, গ্রস প্রফিট হইতে পারে, অথবা কি বলবো, নেট কন্ট্রিবিউশন মার্জিন যেটা, সেটা। সো আমার ফিক্সড কস্ট যদি 3 লক্ষ টাকা হয়, আমার সেলস প্রাইস 1000 টাকা, ভেরিয়েবল কস্ট হচ্ছে 600 টাকা, সো আমার গ্রস প্রফিট হচ্ছে 400 টাকা। বা গ্রস প্রফিট বলাটা ঠিক হবে না, কারণ এটা তো কস্ট অফ গুডস সোল্ড বলে নাই। সো ভেরিয়েবল কস্ট হচ্ছে, অর্থাৎ প্রতি আইটেমে আমার 1000 টাকার যে আইটেমটা আমি সেল করি, সেটা বানানোর খরচ হচ্ছে আমার 600 টাকা। সো 400 টাকা হচ্ছে আমার প্রফিট। সো 400 টাকা করে আমি যদি কন্ট্রিবিউশন করে, তার মানে আমার 750 ইউনিট সেল করলে আমি 3 লক্ষ টাকার সেল করতে পারবো। সো 750 ইউনিট হচ্ছে বেসিক্যালি আমার ব্রেক ইভেন পয়েন্ট। এখন 750 টাকার পয়েন্ট যদি আমাকে অ্যাচিভ করতে হয়, আমি কত টাকা রেভিনিউ জেনারেট করব? আমি 7,50,000 টাকার আমি রেভিনিউ জেনারেট করবো। সো আমি এটাও বলতে পারি যে আমার ব্রেক ইভেন রেভিনিউ হচ্ছে 7.5 লক্ষ টাকা। আচ্ছা, এখন ইনভেস্টররা আসলে কি দেখে, কোন কোন জিনিসটা আসলে ইনভেস্টররা দেখে? 1 নাম্বার তারা দেখে হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, 2 নাম্বার তারা দেখে কাস্টমার লাইফ টাইম ভ্যালু, গ্রস মার্জিন, বার্ন রেট, রানওয়ে, সিএসসি বাই সিএলভি রেশিও। আচ্ছা, এই জিনিসটা কেউ কি আমাকে একটু বোঝায় বলতে পারবে যে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কি জিনিস? এটা আমরা কিন্তু প্রত্যেকটা আইটেমে আমরা ডিসকাস করছি ক্লাসে। আর একটা কাস্টমারকে ধরে রাখতে কষ্টটা লাগে, ধরে রাখতে না, কাস্টমারকে ঘরে আনতে। কাস্টমারকে ধরে রাখার কস্টকে বলা হচ্ছে কাস্টমার রিটেনশন কস্ট। সো আমি কাস্টমারকে ঘরে আনার জন্য তাহলে আমার কি কি ধরনের কস্ট ইনকার করতে হচ্ছে আমাকে বলেন তো? অ্যাডভার্টাইজমেন্ট। ভেরি গুড। ফেসবুকে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, সেই কস্টটা অ্যাড হবে। আমার যে মার্কেটিং টিমের কস্ট, সেইটা অ্যাড হবে। আমার সেলস টিমের কস্ট, সেইটা অ্যাড হবে। এই জিনিসগুলো অ্যাড টোটাল হওয়ার পরে এটাকে বলা হচ্ছে টোটাল কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। এখন টোটাল কাস্টমার অ্যাকুইজিশন কস্টকে আমি যদি কয়টা কাস্টমার পাইলাম সেটা দিয়ে আমি যদি ভাগ করি, তাহলে চলে আসবে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট পার সাবস্ক্রাইবার অর পার কাস্টমার।
দেন আসছে হচ্ছে কাস্টমার লাইফ টাইম ভ্যালু। এটা কি জিনিস বলেন তো? কতদিন থাকবে স্যার? কতদিন থাকবে, কাস্টমার লাইফ টাইম আসলো, ভ্যালুটা কি জিনিস? ওই স্যার, ওই লাইফ টাইমে কত খরচ হয়েছে ওইটা স্যার। কত খরচ হয়েছে না, সে কত টাকার প্রফিট আমাকে সে দিছে। রেভিনিউ না, কিন্তু প্রফিট। রেভিনিউ থেকে খরচ বাদ দেওয়ার পরে যেই ফিগারটা, সেটা হচ্ছে ভ্যালু আমার জন্য। আমি 1000 টাকা যে জিনিসটা তৈরি করলাম, সেটা বিক্রি করলাম আমি 900 টাকায়। তা আমার কি কোনো লাভ হইলো? আমার তো কোনো লাভ হইলো না। সো এখান থেকে আমি আসলে কোনো ভ্যালু পাই নাই, আমার লস হয়েছে। দেন আসছে হচ্ছে গ্রস মার্জিন দেখে, যে আমার রেভিনিউ মাইনাস ভেরিয়েবল কস্ট হলে যেটা থাকে সেটা হচ্ছে গ্রস মার্জিন। যে এইখানে আমরা যেটা দেখলাম যে গ্রস মার্জিন কত ছিল, এখানে 1000 মাইনাস 600 ইকুয়ালস টু 400 হচ্ছে গ্রস মার্জিন। আচ্ছা, 4 নাম্বার যেটা দেখে সেটা হচ্ছে বার্ন রেট। বার্ন রেটটা কি জিনিস? বার্ন রেট বলতে কি বোঝায় বলেন তো? বার্ন রেট হলো সেই ফিগারটা, দুইটাকে জিনিস বার্ন রেট বলে। অনেকে টোটাল যে কস্ট হয় সেটাকেও বার্ন রেট বলে অনেকে, বাট মোর পপুলার ফর্মটা হচ্ছে আমি টোটাল কত টাকা আমি লস করতেছি, সেটা হচ্ছে বার্ন রেট। এখন আমরা কিন্তু জানি যে স্টার্টআপ যখন শুরু করে প্রথম দিকে কিন্তু তারা লসে থাকে, আস্তে 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 করে তারা প্রফিটের দিকে যায়। তো এইটা খুবই কমন প্রশ্ন ইন স্টার্টআপ ওয়ার্ল্ড, যে তোমার বার্ন রেট কত আর তোমার রানওয়ে কত দিনের, কয় মাসের রানওয়ে আছে। সো বার্ন রেট হচ্ছে আমার নেট রেভিনিউ মাইনাস এক্সপেন্ডিচার করার পরে যে ফিগারটা থাকে, সে আমার সাধারণত কি থাকে, যে বেসিক্যালি এক্সপেন্ডিচারটা বেশি থাকে, রেভিনিউ কম থাকে। সো এক্সপেন্ডিচার থেকে রেভিনিউ বাদ দিলে যে ফিগারটা বাকি থাকে সেটা হচ্ছে বার্ন রেট, মানে আমার পকেট থেকে জাস্ট এটা চলে যাচ্ছে। আর রানওয়েটা হচ্ছে আমি যদি ইনভেস্টমেন্ট রেজ করি, আমার কাছে কত টাকা জমা আছে, এবং এই যে আমি বার্ন রেট চিন্তা করতেছি, বার্ন রেট আমি কয় মাসের বার্ন রেট আমি কভার করতে পারবো। সে আমি প্রতি মাসে আমার 1 লক্ষ টাকা করে লস হয়, আমার বার্ন রেট হচ্ছে 1 লক্ষ টাকা, এখন আমার জমানো আছে 5 লক্ষ টাকা। সো আমি প্রতি মাসে 1 লক্ষ টাকা করে যদি অতিরিক্ত খরচ করতে থাকি, আমি 5 মাস আমি টিকতে পারবো। সো এটাকে বলে হচ্ছে আমার 5 মাসের রানওয়ে আছে। 6 নাম্বার যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে সিএসি বাই সিএলভি রেশিও। যে কাস্টমার অ্যাকোয়ার করতে আমার যে কস্ট, সেটা কি জাস্টিফাইড কিনা, সেটা জাস্টিফিকেশনের জন্য আমি কি বুঝবো, যে কাস্টমার অ্যাকুইজিশনের যে কস্ট, সেটা আমি কত তাড়াতাড়ি তুলে নিয়ে আসতেছি থ্রু সিএলভি, কাস্টমার লাইফ টাইম ভ্যালু। এবং এই কাস্টমার লাইফ টাইম ভ্যালুটা আইডিয়ালি ইট শুড বি অ্যাট লিস্ট 3 টাইমস হায়ার দেন সিএসি। So CSE by CLV ratio, it better be more than 3:1. প্রতি 1 টাকা সিএসি তে আমার 3 টাকা ভ্যালু আসতে হবে। এটা যদি না আসে, বুঝতে হবে যে আমার ব্যবসা ভালো চলতেছে না। তো এখন কিছু ফিনান্সিয়াল মিস্টেক এন্টারপ্রেনিয়ররা করে থাকে, তো সেটা কি কি? আনরিয়ালিস্টিক হকিস্টিক গ্রোথ। এটা অনেক কোম্পানি কি করে, তারা প্রোডাক্ট মার্কেট ফিটটা হওয়ার আগেই, বা বেসিক্যালি তারা, এখন আমি যদি কথার কথা, আমার একটা প্রোডাক্ট ভালো না, কিন্তু আমি প্রচুর টাকা খরচ করলাম ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্টে, আমার কি সেল হবে না? তার কি বলেন, সেল হবে তো নাকি? আমি অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, মানুষ তো কিছু আমার ছলচাতুরিতে কনফিউজড হয়ে তারা কিন্তু অর্ডার প্লেস করে দিল। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে অর্ডারটা প্লেস করলো, তারপরে কিন্তু আসলে আর সেকেন্ড টাইম আসে অর্ডার করবে না, কোনো রিপিট পারচেজ হবে না। সো হকিস্টিক
গ্রোথ বলে একটা, যে একটা সার্টেন টাইমের পরে কোম্পানি, বিভিন্ন কোম্পানি হকিস্টিক গ্রোথের সম্মুখীন হয়, যেটা which is obviously a good thing। কিন্তু কিছু কোম্পানি সময়ের আগেই যদি হকিস্টিক গ্রোথ হয়ে যায়, তখন কিন্তু এটা সময়ের জন্য, এটা কোম্পানির জন্য কিন্তু হিতে বিপরীত হয়। দেন হচ্ছে আমি বিভিন্ন ধরনের কস্ট এন্টারপ্রেনাররা ইগনোর করে, ট্যাক্স, ইনফ্লেশন, স্যালারি, যে পার্টিকুলার টাইপ অফ মানুষের স্যালারি ধরে না বা ট্যাক্স সে হিসাবের ভিতরে আনে না, এগুলা কিন্তু বিজনেস প্রজেকশনের জন্য সে খারাপ। ইনফ্লেশন, আমার প্রতি বছর ইনফ্লেশন কত পার্সেন্ট ইনফ্লেশন হবে, তার মানে আমার কিন্তু সেই অনুযায়ী আমার কিন্তু খরচ বেড়ে যাবে, এটাও কিন্তু আমাকে বুঝতে হবে। দেন হচ্ছে হাইডিং ফাউন্ডার স্যালারিজ, ফাউন্ডাররা কত টাকা কামায় সেটা কিন্তু, কত টাকা স্যালারি নিচ্ছে সেটা কোনো জায়গায় বলে না, এটা বললে মানুষ কি করে, মানুষ একটু অস্বস্তি ফিল করে। যে নো লিঙ্ক বিটুইন প্রজেকশনস এন্ড অ্যাজাম্পশনস, এটা হচ্ছে আরেকটা মজার জিনিস। আমরা, এটা কিন্তু একটা কথা আছে যে দুনিয়ার সবচাইতে বড় বড় মিথ্যাগুলা কিন্তু লেখা হয় এক্সেলে, ওয়ার্ডে না। এটা কারণটা কি বলেন তো? স্যার রেভিনিউ ম্যানিপুলেশন করে, মানে ইয়া নাম্বার দেখায় আর কি, নাম্বার, অতিরিক্ত কি বলবো, পজিটিভ নাম্বার, অতিরিক্ত আশাবাদী নাম্বার, যেটা আসলে এটা রিয়েলিস্টিক ওয়ার্ল্ডে এইভাবে হবে না। সো কি হচ্ছে যে আমি একটা প্রজেকশন তৈরি করলাম, বাট এই প্রজেকশনের সাথে রিয়ালিটির কোনো মিল নাই। এইটা হচ্ছে একটা কমন মিস্টেক। দেন হচ্ছে ওভার ডিপেন্ডেন্স অন ইনভেস্টর ফান্ড, এটা হচ্ছে আরেকটা স্টার্টআপের যে, মানে তারা ইনভেস্ট, যেহেতু নিজে খালি গ্রো করতেছে, নিজে খালি গ্রো করার পিছনে খরচ করে যাচ্ছে, সে নিজের সাস্টেইনেবিলিটি নিয়ে সে আসলে চিন্তা করতেছে না, যে আমি কবে নিজের পায়ে দাঁড়াবো। এটা না করে তারা খালি বারবার ইনভেস্টরের কাছে যাচ্ছে, টাকা তুলতেছে, এবং এটা করে কিন্তু ইভেন্চুয়ালি দেখা যায় যে এই ধরনের কোম্পানি যারা ওভার ডিপেন্ডেন্ট হয়ে যায় ইনভেস্টরের টাকার উপরে, তারা কিন্তু আসলে টিকতে পারে না। এখন আমরা আসি তাহলে টেক প্ল্যানে কি। টেক প্ল্যান জিনিসটা হচ্ছে রোড ম্যাপ ফর হাউ ইয়োর প্রোডাক্ট উইল ইভলভ টেকনিক্যালি, যে আমি একটা প্রোডাক্ট তৈরি করতেছি, এটা এতদিন পরে অমুক ফিচার আসবে, তার এতদিন পরে অমুক ফিচার আসবে, ওর প্রোডাক্টটা কিভাবে ম্যাচিওর হবে, প্রোডাক্টটাকে কিভাবে আমি ইন্টারন্যাশনাল নিয়ে যাব, এই যে জিনিসগুলা, এগুলা কিন্তু টেক প্ল্যানের অন্তর্ভুক্ত। এখন এটাতে টেক প্ল্যানের ভিতরে কি থাকে, আর্কিটেকচার থাকে, সফটওয়্যার আর্কিটেকচার, টুল, স্কেলেবিলিটি, সিকিউরিটি, সবকিছু এটার ভিতরে থাকে। এখন ডেমনস্ট্রেটস, টেক প্ল্যান কি করে, টেক প্ল্যান ডেমনস্ট্রেটস ফিজিবিলিটি এন্ড রেডিনেস টু ইনভেস্টর্স। এখন ইনভেস্টর যখন আসলো কথা বলতে, সে একটা প্রশ্ন করলে সে তিনটার উত্তর পেয়ে যাচ্ছে, সে চোখের সামনে দেখতেছে ফুললি ডকুমেন্টেড একটা 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 প্রোডাক্টের রোড ম্যাপ। তো তাকে তো আসলে আর কিছু বলে দেওয়ার প্রয়োজন নাই, সে অটোমেটিক্যালি সে কনফিডেন্স জেনারেট করবে এই কোম্পানিটার উপরে, এবং দেয়ার ইজ এ মোর লাইকলি চান্স যে সে এটাতে ইনভেস্ট করবে। এখন একটা টেক প্ল্যানের এলিমেন্ট গুলা কি, সবচাইতে প্রথম হচ্ছে শুরু করে হচ্ছে এমভিপি, বেটা বা লাইভ দিয়ে, যে আমরা যে বেটা ভার্সন বলি না, যে বেটা ভার্সন অফ দ্য প্রোডাক্ট, তার মানে কি সেইটা কিন্তু এমভিপি লঞ্চ করে নাই, সে বেসিক্যালি খুবই বেসিকের বেসিক একটা জিনিস দিয়ে ওরা জাস্ট ছেড়ে দিছে, দেখতেছে যে আসলে মানুষ ইউজ করে কিনা। সো কারেন্ট স্টেজ। দ্বিতীয় হচ্ছে আর্কিটেকচার, ক্লাউড, ডেটাবেস, অ্যাবস্ট্রাক্ট, এটা টেক প্ল্যানের অন্তর্ভুক্ত। তৃতীয় যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট রোডম্যাপ, যে 3 মাস পরে কি কি ফিচার থাকবে, 6 মাস পরে কি কি ফিচার থাকবে, 1 বছর পরে কি কি ফিচার থাকবে, এই জিনিসগুলা। রিলিজ, যে স্পেশালি যারা এজাইল মেথডোলজি ব্যবহার করে, সাধারণত সব মাসে তারা 2বার রিলিজ দেয়, 2বার করে তাদের আউটপুট আসে। তার টাইমলাইন গুলা কি। স্কেলেবিলিটি প্ল্যান, যে হ্যান্ডেল মোর ইউজার, যে আমার বর্তমানে আমি 100 জন কনকারেন্ট ইউজার হ্যান্ডেল করতে পারি, আমি তখন 300 জন কনকারেন্ট ইউজার আমি ব্যবহার করতে, আমি ইন্ট্রোডিউস করে নিয়ে আসতে পারবো। দেন আমরা যেটা দেখি যে সিকিউরিটিটা কি, যে ডেটা সিকিউরিটি, সফটওয়্যার সিকিউরিটি, যে আমার হ্যাকিং হবে না বা কেউ আনঅথরাইজড অ্যাক্সেস হবে না, এই যে জিনিসগুলো, এটা হচ্ছে সিকিউরিটির অন্তর্ভুক্ত। তো আমি কমপ্লায়েন্স
এনক্রিপশন, ব্যাকআপ, এই জিনিসগুলো যে আমি করতেছি, এটার একটা সুন্দর ছবি আমাদের চোখের সামনে থাকতে হবে। এটা যদি আমরা থাকে, সেক্ষেত্রে আমরা বুঝবো যে আমাদের টেক প্ল্যানটা করা সাকসেসফুল হয়েছে। এখন একটা SaaS কোম্পানির টেক রোডম্যাপ কিরকম হইতে পারে? সাধারণত টেকের রোডম্যাপ এই ধরনের একটা লুকে থাকে, যে আমরা কোয়ার্টার 1-এ কি করব, কোয়ার্টার 2-তে কি করব, কোয়ার্টার 2-তে আমার প্রোডাক্টটা ম্যাচিউরড হবে কখন। সো এটাকে বলে হচ্ছে গ্যান্ট চার্ট। সো এই গ্যান্ট চার্টটা একটা রোডম্যাপ তৈরির জন্য খুবই উপযোগী একটা জিনিস। সো Q1-এ জাস্ট একটা এক্সাম্পল হিসেবে, যে MVP লঞ্চ, কোর ফিচার্স লাইভ, Q2-তে গিয়ে অ্যাড অ্যানালিটিক্স, ডকুমেন্টস, ড্যাশবোর্ড, Q3-তে গিয়ে আমি API ইন্টারেকশন করব, B2B অনবোর্ডিং করব, Q4-এ গিয়ে আমি AI রিকমেন্ডেশন মডিউল জেনারেট করব, আমি যখন ডেটা পাইতে থাকবো আমি AI নিয়ে কাজ করব। সো এই জিনিসগুলো, এগুলা কিন্তু টেক রোডম্যাপের অন্তর্গত। কেস এক্সাম্পল আমরা যদি আরেকটা দেখি, যে ফেজ 1-এ আমরা বিল্ড ক্লাউড বেসড DMS MVP তৈরি করছি, ফেজ 2-তে আমরা ডিস্ট্রিবিউটেড ম্যাপিং, ডেটা সিঙ্ক করছি, ফেজ 3-তে আমরা অ্যাডভান্সড অ্যানালিটিক্স আমরা নিয়ে আসছি। এখন এই যে ডিফারেন্ট ফেজগুলো, এগুলা কিন্তু খুব কম দিনে হয় নাই, এটা কিন্তু কয়েক বছর সময় লাগছে ফেজ 1 থেকে ফেজ 3-তে যাইতে। সো আমরা কি শিখি এখানে? টেক প্ল্যান ইভলভস উইথ বিজনেস স্ট্র্যাটেজি, যে আমার বিজনেস স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন করে কিন্তু আসলে আমার টেক রোডম্যাপটা তৈরি হয়, নট দ্য আদার ওয়ে রাউন্ড। আচ্ছা, এখন বিজনেস গোলসের সাথে আমার টেক যে রোডম্যাপ, সেটা আমি অ্যালাইনমেন্ট কিভাবে করব? যে টেক শুড সার্ভ স্ট্র্যাটেজি, নট এক্সিস্ট অ্যালোন। সোজা কথা, আমার বিজনেস স্ট্র্যাটেজি যেটা, বিজনেস স্ট্র্যাটেজি যদি বলে যে আমি এই বছর আমার সেল আমি দ্বিগুণ করতে চাই, তিনগুণ করতে চাই, আমাকে চিন্তা করতে হবে কোন ধরনের কাস্টমারের কাছে আমি যাচ্ছি, তার আসলে কি কি প্রয়োজন, সেই জিনিসগুলো কিন্তু আমাকে চিন্তা করে তৈরি করতে হবে। দেন এইটাকে আমি আমার বিজনেস গোলের সাথে আমি অ্যালাইন করতে পারবো। সো ফর এক্সাম্পল, আমরা এখানে যেটা দেখতেছি, যে ফুড ডেলিভারি অ্যাপ অ্যাডস রুট অপটিমাইজেশন ফর ফাস্টার ডেলিভারি। সো এভরি মাইলস্টোন শুড লিঙ্ক টু কাস্টমার ভ্যালু এন্ড ROI। সো প্রতিটা টেকের প্রতিটা আপডেট, ইট হ্যাজ টু বি কানেক্টেড উইথ বিজনেস স্ট্র্যাটেজি। আমার কাস্টমার আইদার আমার বিজনেস ভালো করতেছে, নাইলে আমার কাস্টমার এক্সপেরিয়েন্স ভালো করতেছে, কোনো না কোনো ভাবে আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমাকে এনশিওর করতে হবে। তৃতীয় যে জিনিসটা আমরা দেখবো, সেটা হচ্ছে এক্সিট স্ট্র্যাটেজি। যে আমি যেটা বলছিলাম, যে আমার ইনভেস্টর আমার কাছে ইনভেস্ট করছে, তাকে আমি একটা সুন্দরভাবে আমার কোম্পানি থেকে, আমার কোম্পানির শেয়ার বিক্রি করে দিয়ে সে একটা লাভজনক অবস্থায় যাবে। এই জিনিসটা করার জন্য আমরা কি করব? আমরা এক্সিট স্ট্র্যাটেজি তৈরি করব। তো প্ল্যান ফর হাউ ইনভেস্টর্স রিয়েলাইজ রিটার্নস, এটা doesn't mean quitting, it shows foresight, signals maturity and life cycle understanding. সো একজন এন্টারপ্রেনিউর, সে যখন একজন ইনভেস্টরের সাথে কথা বলতেছে, এবং কথা বলার সময় এক্সিট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতেছে, ইনভেস্টরের কিন্তু এটা সে দেখে এটা তার জন্য ইমপ্রেসিভ মনে হবে, কারণ সে বুঝতে পারতেছে যে এই যে ফাউন্ডারটা আমার সামনে আছে, যে আমার কাছ থেকে টাকা তুলতে যাচ্ছে, ও কিন্তু একজন ম্যাচিওরড ফাউন্ডার। ও এইরকম না যে 2 দিন আগে আসছে, এখনো কিছুই বোঝে না, জিনিসটা এরকম না। তো কমন এক্সিট অপশন কি কি আমরা দেখি? অ্যাকুইজিশন, মার্জার, IPO, বাইব্যাক, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এক্সিট। সো অ্যাকুইজিশন কি? যে অন্য একটা বড় কোম্পানি যদি এই কোম্পানিটাকে কিনে ফেলে, সে উবার ইটস, যদি ফুড পান্ডাকে কিনে ফেলে, এটা হবে একটা অ্যাকুইজিশন। আচ্ছা, মার্জার হচ্ছে উইথ কমপ্লিমেন্টারি ফার্ম, যে একটা বড় কোম্পানি আসলো, বড় কোম্পানির সাথে আরেকটা কোম্পানি, বা আমি একটা ছোট কোম্পানি, সে কানেক্টেড হয়ে গেল, সে মার্জ করে গেল, মার্জ করে ফেললে ওইটা হচ্ছে বেসিক্যালি মার্জার বলে। সো এই ধরনের মার্জার হইতে পারে। সো মার্জার হইলে যেটা হয়, যে কোম্পানিটা ছোট, যে কোম্পানিটা তুলনামূলক, তাকে আসলে টাকা দিয়ে তাকে এক্সিট দিয়ে দেওয়া হয়। সো এটা একটা মার্জার হইতে পারে। 3 নাম্বার হচ্ছে IPO, ইনিশিয়াল পাবলিক অফারিং। সোজা কথা হচ্ছে, আমরা যে শেয়ার মার্কেটে আমরা যাই, শেয়ার মার্কেটে গিয়ে তো শুনি যে এই মার্কেটের ভালো হচ্ছে, এই মার্কেটের খারাপ হচ্ছে, এন্ড এভরিথিং। সো
এই আইপিওতে গিয়ে টাকা যে তোলা যায়, টাকা তোলার জন্য তো কোম্পানিগুলো আইপিওতে যায়। তো ওই সময় যেটা করে যে যারা যারা ইন্টারেস্টেড তাদের শেয়ার সেল করতে, তারা কিন্তু তখন তাদের শেয়ারগুলো বিক্রি করে দেয় টু দা ওপেন মার্কেট। আচ্ছা, 4 নাম্বার যেটা আমরা দেখি বাইব্যাক, যে ফাউন্ডার্স রিপারচেজ ইনভেস্টর শেয়ারস। সো এটা ঘটনা কি ঘটে, যে ইনভেস্টররা যখন আসে, সে কথার কথা 100 টাকা দিয়ে আমার শেয়ার কিনলো, আমার 10টা শেয়ার কিনলো, তার মানে প্রতিটা শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা। 2 বছর বা 3 বছর পরে কোম্পানি যখন খুব ভালো করতেছে, এই 10 টাকার শেয়ার বেড়ে এটা 30 টাকা, 40 টাকা, 50 টাকা হয়ে গেছে। তখন কি করে, তখন ফাউন্ডাররা, ওদের পকেটে যদি ক্যাশ টাকা থাকে, ওরা ইনভেস্টর যারা আছে, ইনভেস্টরদের কাছ থেকে আবার তাদের প্রোডাক্ট তারা কিনে রেখে দেয়। এটাকে বলে হচ্ছে বাইব্যাক। সো এটাতে সুবিধা কি, এটা সুবিধাটা হচ্ছে যে ফাউন্ডাররা আবার তাদের কন্ট্রোল ফিরে পাইল। এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এক্সিট, ডিভিডেন্ডস অর সেকেন্ডারি সেল, যে এটা আইপিও তে অলরেডি চলে গেছে, সেকেন্ডারি মার্কেটে অলরেডি শেয়ার মার্কেটে এই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এন্ড এভরিথিং। তো আমি গেলাম, আমার হাতে কিছু হয়তো বা ফাউন্ডার শেয়ার ছিল, বা আমি কিছু পার্টিকুলার কিছু কি বলবো, যে ধরে নিলাম যে আমার কাছে শেয়ার ছিল। সো ওই শেয়ারগুলো আমি ওপেন মার্কেটে আমি বিক্রি করে দিলাম। আমি সেকেন্ডারি মার্কেটে গেলাম, জাস্ট শেয়ার বাজারে যেরকম তাদের শেয়ার সেল হয় সেভাবে আমি বিক্রি করে দিলাম। এটাকে বলে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এক্সিট। তো গ্লোবাল এক্সিট স্টোরি যদি আমরা দেখি, ইনস্টাগ্রাম, ফেসবুক যখন ইনস্টাগ্রামকে কিনে নিল, তখন $1 বিলিয়ন দিয়ে ইনস্টাগ্রামকে কিনলো। ইনস্টাগ্রামের মাত্র 13 জন এমপ্লয়ি ছিল তখন। হোয়াটসঅ্যাপ কি করলো, $19 বিলিয়ন দিয়ে বিক্রি হইলো। তখন হোয়াটসঅ্যাপের এমপ্লয়ি ছিল মাত্র 23 জন। ফুড পান্ডা এন্ড পাঠাও, পটেনশিয়াল রিজিওনাল মার্জার এক্সিট রেডিনেস, যে পাঠাও ফুড আর ফুড পান্ডা যদি এখন ডিসাইড করে যে আমরা একরকম একসাথে হয়ে যাব, তখন এটাকে বলে রিজিওনাল মার্জার। বা সো এটাতে কি হয়, একটা হয়তো বা কিছু কিছু মানুষ তখন এক্সিট নেওয়ার জন্য তারা রেডি হয়ে যাবে। আচ্ছা, সো শপআপের এক্সিট রেডিনেসটা আসলে কিভাবে হয়েছে আমরা যদি একটু দেখি, যে বিল্ট ইকোসিস্টেম, ওরা কি করছে, B2B প্ল্যাটফর্ম লজিস্টিক্স, B2B প্ল্যাটফর্ম তৈরি করছে লজিস্টিক্স, যেটা আমরা রেডেক্স নামে জানি। ফিন্যান্সিং করছে তারা আডালফি নামে। ব্যাকড বাই সেকোয়া এন্ড টাইগার গ্লোবাল, এরা হচ্ছে মানে ওয়ার্ল্ডের খুব নামকরা ভিসি ফার্মস। পসিবল এক্সিট কি কি হতে পারে তাদের বেলায়, অ্যাকুইজিশন, আইপিও অর কনগ্লোমারেট মার্জার, যে অন্য কোনো বড় একটা কোম্পানি এসে ওদেরকে বলতে পারে যে তুমি আমার সাথে জয়েন করে ফেলো, আমরা সবাই মিলে আমরা বেটার বিজনেস করব। একটা মিনিট। ওকে, সো কি দেখলাম, এখন সে ফর এক্সাম্পল আপনারা যদি কোনো প্রজেক্ট তৈরি করেন, একটা রিয়েলিস্টিক এক্সিট আপনারা তৈরি করতে চান, কি করা যায়, যে বাচ্চা বয়সে আপনারা তৈরি করছেন, যে কথার কথা পাঠাও যখন আসলে কোম্পানিটা তৈরি হয়েছে, তখন কিন্তু পাঠাওয়ের ফাউন্ডার তখনও কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে। তো এই ধরনের ক্ষেত্রে আপনারা কি চিন্তা করতে পারেন, আপনারা চিন্তা করতে পারেন যে একটা কোনো লোকাল, আমি ব্যবসাটাকে একটু বড় টড়ো করে একটা মোটামুটি অন্য কারো কাছে বেচে দিতে পারি। এইরকম আপনার মতন আরো কয়েকজন স্টুডেন্ট যারা এরকম প্রজেক্ট করতেছে, তারা একসাথে মিলে মার্জ হয়ে যাইতে পারি। হ্যাঁ, দেন হচ্ছে
সে ফর এক্সাম্পল পাঠাওয়ের সাথে যেরকম স্পিন অফ হয়ে পাঠাও ফুড করছে, পাঠাও কুরিয়ার করছে, যদি আপনারা দেখেন যে এইগুলা করে বেনিফিট আছে, সেগুলা নতুন নতুন ভেঞ্চার আপনারা লঞ্চ করতে পারেন। সো ফোকাস অন স্কেলেবিলিটি প্লাস ট্রান্সফারেবিলিটি, এটা হচ্ছে এক্সিট পটেনশিয়াল। সো যত বেশি হবে তত বেশি, যত বেশি স্কেল আপ আপনি করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি এক্সিটে যাইতে পারবেন। তো আমরা সামারি যদি দেখি যে ফিনান্সিয়াল প্রজেকশন ইকুয়ালস টু ভায়াবিলিটি এন্ড গ্রোথ পটেনশিয়াল, টেক রোডম্যাপ হচ্ছে এক্সিকিউশন ক্রেডিবিলিটি, যে আমার এক্সিকিউশন ক্রেডিবিলিটি, আমি টেক রোডম্যাপ যত বেশি ক্লিয়ার কাট আমি টেক রোডম্যাপ তৈরি করতে পারবো, আমি কিন্তু এক্সিকিউশন ক্রেডিবিলিটি আমার তত বাড়বে। আমার এক্সিট স্ট্র্যাটেজি মানে হচ্ছে আমার ইনভেস্টর কনফিডেন্স তত বেশি বাড়বে। সো টুগেদার দে ফর্ম ইউর কমপ্লিট ইনভেস্টমেন্ট স্টোরি। সো আমার ফিনান্সিয়াল প্রজেকশন থাকতে হবে, আমার টেক রোডম্যাপ আমার রেডি থাকতে হবে, এক্সিট স্ট্র্যাটেজি আমি যত ক্লিয়ার কাট বলতে পারবো ততই কিন্তু আমার ইনভেস্টমেন্ট স্টোরি, আমি ইনভেস্টরের কাছে আমি কিন্তু ততই বেশি অ্যাট্রাকটিভ হব। সো এইটা হচ্ছে আমাদের লেকচার 22 এটার কন্টেন্ট। তো আমি খুব কুইকলি আমি যেটা করব, লেকচার 23টা আমি গো থ্রু করব। লেকচার 23 তে আমরা যেটা দেখব যে শর্ট অ্যানালিসিস। শর্ট অ্যানালিসিসটা কি? সেটা হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেট। শর্ট অ্যানালিসিসের নাম কি আমরা শুনছি কখনো? ক্লাসে তো পড়াইছিলেন। ক্লাসে তো পড়াইছিলাম, তাই না? হ্যাঁ স্যার। সো শর্ট অ্যানালিসিসটা হচ্ছে বেসিক্যালি যে কোনো প্রতিষ্ঠান বা আপনি যদি আপনার নিজের অবস্থান আপনার জানতে হয় যে আসলে আমি কি অবস্থায় আছি, আমি তো জীবনে উন্নতি করতে চাই, আমার ইন্ডিভিজুয়াল শর্ট অ্যানালিসিসও কিন্তু আমাকে করতে হবে। আমার স্ট্রেংথ কি, আমার উইকনেস কি, আমার অপরচুনিটি কি, আমার জন্য থ্রেট কি, এই জিনিসগুলো আমি যখন ঠিকঠাক মতন অ্যানালিসিস করতে পারবো, আমি কিন্তু নিজের অবস্থান সম্পর্কে আমার একটা ক্লিয়ার ধারণা হবে। এটার উপর ভিত্তি করে আমি সামনে আগায় যাওয়ার স্ট্র্যাটেজি আমি কিন্তু সেট করতে পারবো। এখন স্ট্র্যাটেজিক রিফ্লেকশন আসলে কেন ম্যাটার করে? যে শর্ট হচ্ছে মিরর অফ ইওর বিজনেস রিয়ালিটি। আপনি যদি ফাউন্ডার হন বা জাস্ট যে কোনো ইন্ডিভিজুয়াল, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আসলে কোথায় আছেন, কোথায় যাইতে চান, কি কি কারণে আপনি সামনে আগাইতে পারতেছেন না, সেই জিনিসগুলো আপনাকে কিন্তু সলভ করতে হবে। এটাই কিন্তু মোরালেস বুঝে হোক না বুঝে হোক আপনি কিন্তু শর্ট অ্যানালিসিস করলেন। তো এই শর্ট অ্যানালিসিস কি করে? জিনিসটা অ্যালাইন্স ভিশন, ক্যাপাবিলিটিস এবং মার্কেট রিস্ক, এই তিনটাকে একসাথে অ্যালাইন করে। এবং এই যে ফাইনাল পিচ ডেক আপনারা দিবেন রবিবার এবং সোমবার মিলে, এইখানে কিন্তু শর্ট অ্যানালিসিস থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। শর্ট অ্যানালিসিস না থাকলে কিন্তু আসলে আপনার কি বলে এটাকে, আপনার যে পিচটা সেটা কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে। সো শর্ট অ্যানালিসিসের চারটা ঘর থাকে। একটা হচ্ছে স্ট্রেংথ, এই যে বাম পাশের উপরে যেটা দেখতেছি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর থ্রেট। স্ট্রেংথ হচ্ছে ইন্টারনাল অ্যাডভান্টেজেস। সো স্ট্রেংথ আর উইকনেস হচ্ছে আপনার ভিতরের জিনিস। আর অপরচুনিটি আর থ্রেট হচ্ছে এক্সটার্নাল, যে বাইরের কোন কোন অপরচুনিটি কাজে লাগাইতে পারলে আপনি সামনে আগাইতে পারবেন, বাইরের কোন কোন থ্রেট আপনি যদি ম্যানেজ না করতে পারেন এটা আপনাকে ক্ষতি করে ফেলতে পারে। তো এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমরা শর্ট অ্যানালিসিস করব। এখন শর্ট অ্যানালিসিস কেন করে, যেটা আমি অলরেডি বললাম, যে ক্ল্যারিফাই স্ট্র্যাটেজিক ডিরেকশন, হাইলাইটস হোয়াট টু লেভারেজ ভার্সেস ফিক্স, যে কোনটা ফিক্স করতে হবে আর কোনটার উপরে ভরসা করে সামনে আগাইতে হবে, এটা কিন্তু শর্ট করলে আমরা বুঝতে পারি। বিল্ডস অ্যালাইনমেন্ট উইদিন দ্য টিম, ক্রিয়েটস এ স্ট্রাকচারড স্লাইড ফর ইনভেস্টর ডেক। এখন শর্ট অ্যানালিসিসের তথ্য আমি কোত্থেকে পাবো? ইন্টারনাল ডেটা, আমার ফিনান্সিয়ালস, আমার স্কিলস, রিসোর্সেস, এইগুলোর ডেটা তো আমার কাছে, এটা তো আমার নিজের কাছে আছে। এক্সটার্নাল ডেটা হচ্ছে মার্কেট রিস্ক, কম্পিটিটর, রেগুলেশন, এগুলো হচ্ছে এক্সটার্নাল ডেটা।
কাস্টমার ফিডব্যাক, যে কাস্টমার আমার কাছে এসে, আমার যে কাস্টমার তাকে তো আমি জিজ্ঞেস করলে কিছু না কিছু ফিডব্যাক পাই, ইমপ্রুভমেন্ট সাজেশন পাই, আমি সেই সাজেশন গুলো আমার জন্য কাস্টমার ফিডব্যাক হিসেবে এটা ইনপুট হিসেবে থাকবে। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট কিছু টুলস আছে, গুগল ট্রেন্ড, সিমিলার ওয়েব, স্টার্টআপ ইকোসিস্টেম রিপোর্ট, এই যে বিভিন্ন টুলস, এইগুলা কিন্তু আমার ইনফরমেশন সোর্স হিসেবে কাজ করতে পারে। তো এইগুলা নিয়ে যখন টোটালটা আমরা কাজ করব তখনই কিন্তু আমরা সর্ট তৈরি করতে পারবো। এখন সর্টটা তৈরি করার তাইলে উপায় কি? প্রথমে আমরা যেটা করব, কিপ ইচ কোয়াড্রান্ট অ্যাকশন ওরিয়েন্টেড লেস দেন 6 পয়েন্টস ইচ। সো সোজা কথা, প্রতিটা ঘরে আমরা তিনটা করে নিব। আমি 5টাও নিতে পারি, 10টাও নিতে পারি, বাট তিনটা করে নিব, যে স্ট্রেংথ 3টা, উইকনেস 3টা, এইরকম। পেয়ার স্ট্রেংথ, উইকনেস এবং অপরচুনিটি, পেয়ার স্ট্রেংথ এবং অপরচুনিটি, উইকনেস এবং থ্রেট। হ্যাঁ, আচ্ছা সরি, আমি একটা জিনিস ভুল বলছি। বেসিক্যালি আমি শর্ট অ্যানালিসিস না, শর্ট অ্যানালিসিস তো আমরা করেই ফেললাম, আমার স্ট্রেংথ কি, উইকনেস কি, এই জিনিসগুলো করলাম। এখন আমি শর্ট ম্যাট্রিক্স তৈরি করব। বেসিক্যালি এটা থেকে আমি যে ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করলাম, এখন আমি এটার উপর ভিত্তি করে আমি স্ট্র্যাটেজি তৈরি করব। এইটা এখন কি করব, স্ট্রেংথ আর অপরচুনিটিকে এক জায়গায় রাখবো, উইকনেস আর থ্রেটকে আরেক জায়গায় রাখবো, এবং এটার উপর ভিত্তি করে আমি চেষ্টা করব যে কাছাকাছি কোন কোন জিনিসটা মিলে, কোন স্ট্রেংথটা কোন অপরচুনিটির সাথে যায়, কোন স্ট্রেংথটা কোন উইকনেসের, কোন থ্রেটের এগেইনস্টে যায়, কোন উইকনেসটা সাথে কোন অপরচুনিটিটা ম্যাচ করে। এই জিনিসগুলো বুঝে আমাকে কিন্তু একটা স্ট্র্যাটেজি আমাকে দাঁড় করতে হবে, যে যেখানে আমি স্ট্রেংথ আর উইকনেস, স্ট্রেংথ আর অপরচুনিটি যেখানে আমি মিলে গেছে, যেই ফ্যাক্টরে, আমরা বলবো এটাকে অ্যাটাক স্ট্র্যাটেজি। যেখানে আমি একদম শটও ভালো খেলতে পারি, ক্রিকেট খেলতে নামছি, শটও ভালো খেলতে পারি, আবার বলটাও আসছে একদম জায়গা মতন, আমি ছক্কা মারবো এটাতে। সো এটা হচ্ছে আমার অ্যাটাক স্ট্র্যাটেজি। আমার দেন আসছে হচ্ছে স্ট্রেংথ ভার্সেস থ্রেট। এটাকে বলবো আমি ইমপ্রুভ স্ট্র্যাটেজি। যে স্ট্রেংথ, আর আমার স্ট্রেংথ আছে কিন্তু ওইখানে কিছু থ্রেটের সাথেও মিলে যাচ্ছে, আমাকে এই জায়গাগুলোতে, সরি ইমপ্রুভ না, এটা হচ্ছে ডিফেন্ড। যে আমি আমাকে কি বলবো, যে এই যে সে এগেইন আমি যদি ক্রিকেটের এক্সাম্পল দিই, যে আমি হয়তো অফ সাইডে ভালো খেলতে পারি, কিন্তু সে আমাকে খুব ট্রিক করে বল দিছে যাতে করে আমি এই খেলতে গিয়ে আমি যেন স্লিপে আমি যেন ক্যাচ দিয়ে দিই। আমাকে কিন্তু বুঝে শুনে খেলতে হবে, এটা হচ্ছে আমার মাথায় থাকবে। একইভাবে আমার উইকনেসের সাথে আমি যখন অপরচুনিটিকে ম্যাচ করব, এটা হচ্ছে আমি এটাকে বলবো আমি ইমপ্রুভ স্ট্র্যাটেজি, বা আমি ডেভেলপ করব, আমি ইমপ্রুভ করব নিজেকে, ইমপ্রুভমেন্ট স্ট্র্যাটেজি। সো এইগুলাকে আমি কিভাবে আমার কাজের কি বলবো, আমি বিভিন্ন ট্রেনিং যদি আমি নিতে চাই, আমি বিভিন্ন ধরনের, আমি ক্লাসে দেখলাম যে আমি একটা পার্টিকুলার সাবজেক্ট আমি ভালো না, আমি বেশি করে ওইটা পড়লাম, দরকার হলে কোনো সিনিয়র ভাই বা আপার সাথে আমি ডিসকাস করলাম, দরকার হলে প্রাইভেট টিউশনই করলাম সেটার জন্য, যে কোনো কিছু হইতে পারে। সো আমি ইমপ্রুভ করার জন্য আমার উইকনেস যেখানে সেটাতে আমি কাজ করব, আর অপরচুনিটি আমার থ্রেট এবং উইকনেস যেখানে, তার মানে আমি এখানে উইক, তার উপরে আবার এই জায়গাতে আমার থ্রেটও বেশি, আমি ওই জায়গাটাতে যাবই না। এটাকে বলা হচ্ছে অ্যাভয়েড স্ট্র্যাটেজি। সো এটাতে সাধারণত 2x2 ম্যাট্রিক্সে কাজ হয়, ফোকাস অন স্ট্র্যাটেজিক ইনসাইট নট লেন্থি লিস্ট। সো আমরা অলরেডি ডিসকাস করলাম যে এসও, যে স্ট্রেংথ, অপরচুনিটি, স্ট্রেংথ, থ্রেট, উইকনেস, অপরচুনিটি এবং উইকনেস, থ্রেট, এইগুলাকে নিয়ে আমরা প্রতিটাতে ম্যাক্সিমাম তিনটা করে আইটেম রাখবো, যেটা ম্যাচ করে। এখন 10 মিনিট স্কুলের শর্ট কি কি হইতে পারে? 10 মিনিট স্কুলের স্ট্রেংথ হচ্ছে স্ট্রং ব্র্যান্ড, লার্জ কন্টেন্ট লাইব্রেরি, স্কেলেবিলিটি, এটা হচ্ছে স্ট্রেংথ। উইকনেস কি? রেভিনিউ ডাইভার্সিফিকেশন, টিচার ডিপেন্ডেন্সি। যে রেভিনিউ ডাইভার্সিফিকেশন বলতে ওর আসলে ওই যে রেভিনিউ মডেলটা সেটা আসলে খুব একটা শক্ত না,
ও যে আসলে কিভাবে প্রফিট জেনারেট করবে এটা আসলে ওর কাছে এটা ঠিকমতো ক্লিয়ার না, বা এটা এই ব্যাপারে সে একটু দুর্বল। এবং টিচার ডিপেন্ডেন্সি, যে ভালো টিচারের যথেষ্ট অভাব। সো ভালো টিচার যদি না থাকে তাহলে কিন্তু তার যে স্টুডেন্ট সেগমেন্ট, তো ইয়াং স্টুডেন্ট সেগমেন্ট, সো টিচার যদি খুব বেশি এক্সাইটিং না হয় তখন কিন্তু দেখা যাবে যে টিচাররা স্টুডেন্টরা ওই ক্লাসে জয়েন করতেছে না। আবার এইরকমও হয়, টিচার যখন ভালো হয়ে যায়, টিচার তখন যেটা করে কি, সে 10 মিনিট স্কুল ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সে নিজেই কোচিং করানো শুরু করে। তার অপরচুনিটি কি, রুরাল এডুকেশন ডিমান্ড, এডটেক অ্যাকসেপ্টেন্স, যে মানে বাংলাদেশের রুরাল যে সেগমেন্টটা আছে, রুরালে যে মানুষরা, যে গ্রামে যে মানুষরা থাকেন, তাদের কিন্তু একটা বিশাল সেগমেন্ট আছে। এবং আমি বেসিক্যালি আয়মান সাদিকের বিভিন্ন ভিডিও দেখছি যে ও বিভিন্ন গ্রামাঞ্চলেও গেছে, ওইখানে ছেলেপিলেরা ওকে জড়ায় ধরে কেঁদে দিচ্ছে। ও তাদের কাছে, আয়মান সাদিক হচ্ছে এত বড় একটা মানুষ। সো রুরাল এডুকেশনের একটা ডিমান্ড আছে। আর থ্রেট হচ্ছে রেগুলেশন, কম্পিটিশন ফ্রম গ্লোবাল এডটেক ফার্ম, যে বিদেশ থেকে এই ধরনের ভালো কোনো প্ল্যাটফর্ম নিয়ে কেউ যদি চলে আসে, এটা কিন্তু তার জন্য আসলে চালানোটা মুশকিল হবে। সো লেসন আমরা কি দেখলাম, যে সর্ট হেল্পস প্রায়োরিটাইজ ফোকাস বিফোর স্কেলিং, যে কোম্পানি বড় হওয়ার আগে আমাকে আসলে বুঝতে হবে যে আমি কোথায় প্রায়োরিটিটা সেট করব, আমি কোথায় প্রায়োরিটাইজ করব। এখন ট্রাক লাগবে, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে বাংলাদেশি ট্রাক লাগবে হচ্ছে বাংলাদেশের একটা লজিস্টিক স্টার্টআপ, যেখানে 2017 সালে এস্টাবলিশ হয়েছে, ব্রিজেস ট্রাক ওনার্স। এবং সোজা কথা এটা হচ্ছে ট্রাকের উবার। আমরা যদি ওইভাবে চিন্তা করি, ট্রাকের উবার, যে আপনার ট্রাক লাগলে আপনি ট্রাক লাগবেতে আপনি ইনপুট দিবেন এবং গাড়ি আপনার এখানে চলে আসবে। সো আর্লি হার্ডলস, ট্রাস্ট, ডিজিটাল লিটারেসি এন্ড লিমিটেড ফান্ডিং, শিফটেড ফোকাস ফ্রম ইন্ডিভিজুয়াল টু কর্পোরেট ক্লায়েন্ট, যে নাও এক্সপ্যান্ডিং ইনটু B2B লজিস্টিক্স ইকোসিস্টেম। সো এইটা করে তারা সামনের দিকে আগাচ্ছে। তো ট্রাক লাগবে জার্নিটা কি হইলো, যে প্রথমে কিন্তু তারা B2C ছিল, পরে এই যে শর্ট অ্যানালিসিস করে তারা বুঝছে যে আসলে B2C থেকে ভালো রেভিনিউ আসতেছে না, ওকে B2B তে যাইতে হবে। এখন ওরা কি করে, এখন ওরা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রাক সেট করে দেয়। অপারেশনাল স্কেলিং উইথ এ ভেরিফাইড ড্রাইভার নেটওয়ার্ক, ফান্ডিং চ্যালেঞ্জেস কি ফেস করছে, কমিশন বেসড ক্যাশ ফ্লো, এথিক্যাল চয়েসেস, ডেটা ট্রান্সপারেন্সি, ড্রাইভার প্রোটেকশন। রেজাল্ট কি পাইছে, স্ট্রং ফুটহোল্ড ইন ন্যাশনাল লজিস্টিক্স চেইন। যে বাংলাদেশে কিন্তু আসলে ট্রাক লাগবে, বিকল্প আর কেউ নাই। এখন কেউ যদি ট্রাক খুঁজে, তার কিন্তু ট্রাক লাগবে, তাকে যাইতে হয়। এটা হচ্ছে রিয়ালিটি। সো সে কিন্তু তার একটা ভালো প্রোডাক্ট মার্কেট ফিট তৈরি করে ফেলছে। আচ্ছা, সো এইটা দরকার নাই। ওকে, সো তাহলে সামারি কি দেখলাম আমরা? সামারি দেখলাম হচ্ছে শর্ট হচ্ছে কি, স্ট্র্যাটেজিক মিরর ফর এন্টারপ্রেনিউরস, যে আমি নিজের চেহারাটা আমি শর্ট অ্যানালিসিসের মাধ্যমে, নিজের আসল চেহারাটা শর্ট অ্যানালিসিসের মাধ্যমে আমার চোখের সামনে উঠে আসবে। কেস স্টাডিজ রিভিল হাউ রিয়েল স্টার্টআপস পিভট এন্ড অ্যাডাপ্ট। হ্যাঁ, তো আমরা আসলে কিন্তু যদি রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, আমরা 10 মিনিট স্কুল যদি দেখি, আমরা শপ আপ দেখি, আমরা বিভিন্ন ব্যবসা আছে, আমরা ইভেন পাঠাও যদি দেখি, সেইগুলা কি হয়, এগুলা আসলে এক একটা কোম্পানি বিভিন্ন স্ট্রাগলের ভিতর দিয়ে গেছে, এবং এই স্ট্রাগলটার কারণে তারা নিজেদেরকে কিন্তু আরেকটু প্রফিটেবল করার উদ্দেশ্যে তারা কিন্তু অনেক ধরনের অ্যাডভেঞ্চারে নামছে। তো এটাও কিন্তু আমাদের এই জিনিসগুলো একটু পড়ালেখা করতে হবে, যে ব্যবসা মানেই যে খালি সফলতা সেরকম কিছু না, ব্যবসার মধ্যে বড় বিফলতা আছে, এবং বিফলতার পরিমাণটা এত বেশি যে বিভিন্ন মানুষকে কিন্তু আসলে ব্যবসা প্রায় ছেড়ে চলে যেতে হয়, ব্যবসা বন্ধ করে দিতে হয়। ফাইনাল টেক মাস্ট লিঙ্ক ইন্টারনাল ক্যাপাবিলিটি উইথ এক্সটার্নাল রিয়ালিটি। সো এইটা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে। সামনে আপনাদের যে প্রেজেন্টেশন করবেন, অবশ্যই শর্ট অ্যানালিসিস থাকতে হবে,
এবং আপনার যে ইন্টারনাল ক্যাপাবিলিটি সেটার সাথে এক্সটার্নাল রিয়েলিটির কানেকশন করতে হবে। রিফ্লেকশন টুডে ইজ কনফিডেন্স টুমরো ইন ইনভেস্টর সেশনস। সো আমি যত বেশি নিজের শর্ট অ্যানালিসিস করব এবং করে আমি নিজেকে নিয়ে ইমপ্রুভ করার চেষ্টা করব, ততই কিন্তু হচ্ছে আমি যখন ইনভেস্টরের সামনে যাব ততই কিন্তু আমি তত প্রিপেয়ার থাকব, আমি আমার কনফিডেন্স তত বেশি থাকবে, আমার ইনভেস্টর আমার উপরে খুশি হওয়ার পসিবিলিটি। তো ইনভেস্টর যদি আমার উপরে খুশি হয় তো আমি কি আশা করতে পারি, ইনভেস্টর আমার উপরে সে বিনিয়োগ করবে, ইনভেস্ট করবে। সো আমার কিন্তু টাকাটা দরকার, সো টাকাটা আমি তখন কিন্তু একটা ভালো টার্মে পাবো, গুড টার্মে পাবো। সো দ্যাটস মোর অর লেস